একেবারে একনায়কতন্ত্র চলতো। তো তো মাননীয়ার মানে অনুমতি ছাড়া এটা সম্ভব ছিল না। স্বরূপ বিশ্বাস একটা যে ব্যবস্থা তৈরি হয়েছিল তার একটা ফল। ব্যবস্থাটা যিনি তৈরি করেছেন, প্রতিদিন প্রতি মুহূর্তে তার কাছে যে যাওয়া হয়েছে, তার খুব ঘনিষ্ঠরা পর্যন্ত তাকে বলেছেন যে ওনার এইসব কাজকর্ম একটু বন্ধ করতে বলুন। উনি কিন্তু বন্ধ করেননি। আমি তো অলরেডি শুনতে পেলাম আমি নাকি নাট্য মাফিয়া ইত্যাদি ইত্যাদি। যে আমি 34 বছরে কোনো কমিটির মধ্যে ছিলাম না, আর এদের তো দূরস্থান, সেখানে কি করে যে আমি নাট্য মাফিয়া হলাম। তিনি দুবার দুটো দল থেকে বিতাড়িত, তারপর তিনি দলনেতা হয়েছেন। অসুবিধা নেই, শিক্ষিত ছেলে। আমার মনে হয় যে ভালোই হলো তাতে। আমি জানি না ও দুদিন বাদে শুভেন্দুর মধ্যে লেনিনকে দেখতে পাবেন কি না, স্টালিনকে দেখতে পাবে কি না আমি ঠিক জানি না। এখন সেই সময়, এখনই সময় বামেদের সর্বস্তরে সংগঠন তৈরি করা। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। রাজ্যে পালা বদলের পর একেবারে ধসে পড়ল তৃণমূলের অন্দর, এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেল প্রভাব পড়ল টলিউড তথা নাট্যজগতের একাধিক ক্ষেত্রেও। আমাদের সঙ্গে রয়েছেন চন্দন সেন, কথা বলবো। স্যার, প্রথমেই আসি, এই যে স্বরূপ বিশ্বাসের একটি নেক্সাস যেটা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে, এবং সেই সময় এই নিয়েও প্রশ্ন উঠছে যে নাট্যজগতেও বহু ক্ষেত্রে তৃণমূলের প্রভাব ছিল। কিভাবে দেখছেন বিষয়টা, কি কি ঘটেছিল সেই সময়, বা এখন যে এই পরিস্থিতি তার পরিণতি কী হতে পারে? দেখুন, আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনারা নেক্সাসটার কথা জানতেন না নাকি? জানতেন তো, তখন কেন কোন জিজ্ঞাসা করেননি কেন? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে, নতুন কিচ্ছু বলার নেই। সমস্ত সংবাদ মাধ্যমে সর্বত্র আজকে অনেকেই কথা বলছেন, যারা বিশেষ করে অত্যাচারিত হয়েছেন, তারা বলছেন। আমি অনেক দিন আগে, বহু দিন থেকে, মানে ওদের আসার পর থেকেই আমি যখন এই হামলাটা হয় আর কি আমাদের ওপর, আমি হামলা শব্দটাই বলবো, যে এরকম রাজনৈতিক হামলা যখন থেকে হয় তখন থেকেই আমি বলতে আরম্ভ করেছিলাম। এবং আমাকে যে প্রথম 2 বছর তো কোনো কাজকর্মই দেওয়া হয়নি, ঠিক আছে, সেবার এখনও আমি অনেক দিন বেকার। যাই হোক, সেটা হয়তো আমাকে এখন লাগছে না, তাই সেই কারণের জন্য বেকার। কিন্তু এই কথাগুলো তো জানতেন, অনেকেই জানতেন তখন। মানে আমরা যখন বলছি তখন বাকিরা বলেননি কেন? এটা হচ্ছে এক নম্বর কথা। দেখুন, আমি একটা কথা বিশ্বাস করি যে ধরুন ফেডারেশনটা থাকা উচিত, কারণ শ্রমিক স্বার্থ রক্ষিত হয়। শ্রমিক স্বার্থটা দেখা খুব জরুরি দরকার। আমাদের টেকনিশিয়ানরা বিশেষ করে আউটডোরে গেলে যে পরিমাণ পরিশ্রম করেন, সে পরিমাণ পরিশ্রম তো আর আমরা করি না। তবে হ্যাঁ, আমাদের দেব কিংবা আমাদের যারা হিরো আছেন, তারা যখন মারামারি বা নাচের যে দৃশ্য করেন আর কি, সে যে কি অপরিসীম পরিশ্রম আপনাদের ওই 5 মিনিটের দেখলে তো মানে বোঝা যায় না। ঠিক আছে, সেটা স্বাভাবিক, তো পরিশ্রম হয়। আর কিন্তু এরা যে দিনের পর দিন এইটা চালিয়ে গেছে, এই যে টেকনিশিয়ান গিল্ড থাকা একটা দরকার, কিন্তু গিল্ডের সেক্রেটারি হলে ওনার বসংবদ, এবং সে টাকা তুলছে, মানে কোনো রকম কার্ড পাওয়ার জন্য 4 লাখ টাকা 5 লাখ টাকা করে দাবি করছে। আমি এগুলো কিন্তু শোনা কথা, আমি আপনাকে আগে প্রথমেই বলছি, শোনা কথা। কিন্তু এখন দেখতে পাচ্ছি সেটা শোনা কথা নয়, সেটা বহু লোকই সামনে দাঁড়িয়ে যখন এত লোক বলছেন, তখন আর আমার মনে হয় না শোনা কথা আর। তো কিন্তু মুশকিলটা হচ্ছে, আমি না, আসল যে সমস্যাটা সেটা হচ্ছে যে একেবারে একনায়কতন্ত্র চলতো। তো মাননীয়ার মানে অনুমতি ছাড়া এটা সম্ভব ছিল না। স্বরূপ বিশ্বাস একটা যে ব্যবস্থা তৈরি হয়েছিল তার একটা ফল। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে যে চেহারাটা দেখা যাচ্ছে,
সৌরভ বিশ্বাস তো একটা ব্যবস্থার ফল। ব্যবস্থাটা যিনি তৈরি করেছেন, প্রতিদিন প্রতি মুহূর্তে তার কাছে যে যাওয়া হয়েছে, তার খুব ঘনিষ্ঠরা পর্যন্ত তাকে বলেছেন যে ওনার এইসব কাজকর্ম একটু বন্ধ করতে বলুন, উনি কিন্তু বন্ধ করেননি। তাহলে দায় কার? এই ব্যবস্থাটা যিনি তৈরি করেছেন তার। তো আজকে ধরে নিন, আমি একটা কথা বলছি যে বামেরা যতদিন ছিল ততদিন কিন্তু কোনোদিন আমাদের ব্যাপারে কোনো নাক গলাতেও আসেননি। কে শুটিং করবে, কোথায় শুটিং করবে, কার টাকায় শুটিং হবে, কে টাকা ইনভেস্ট করবেন, কে কাকে সিলেক্ট করবে অভিনয়ের জন্য, বা তার কতজন টেকনিশিয়ান লাগবে, সেগুলো যে যার নিজের মতো করে সিলেক্ট করেছে। আর আজকের তারিখে আমরা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছি যে চরকির মতন একটা বড়, কি বলা উচিত, একটা চ্যানেল, মানে চরকি তো প্রমাণ হয়েছে চ্যানেল, বড় চ্যানেল, এই রকমেরই বড় বেশ কিছু প্রডিউসার্স তারা কিন্তু চলে গেছে। ঠিক যেমনভাবে এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 7,000-8,000 ইনভেস্টার তারা যেমন শিল্পক্ষেত্রে যেমন চলে গেছেন এদেরই দাপাদাপির কারণে। অনেক সময় আমি শুনি যে কারা যেন বলেন 56,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে 56,000 কলকারখানা কখনো ছিল না। মানে তারা পরিসংখ্যান দিয়ে দেখাতে পারবেন না 56,000 কলকারখানা এখানে ছিল। যাই হোক, তারা বলেন, এবং সেটা বাজারি পত্রিকার প্রচারেই বলেন, বুঝি তাদের রাজনীতিটা বুঝি। কিন্তু এখানে যে পরিমাণ ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে গেছে তাতে ক্ষতিগ্রস্ত তো হয়েছি আমরা, যারা দিন আনি দিন খাই। আমরা একদিন কাজ করতে না পারলে আমাদের কোনো রোজগার নেই। এমনকি আমাদের টেকনিশিয়ান বন্ধুদেরও তাই, তারা কিন্তু একদিন কাজ করতে না পারলে কোনো রোজগার নেই। তো এই পুরো ব্যবস্থাটা তো তৈরি করেছেন মাননীয়া। তো সেই ব্যবস্থাটার প্রতি আঙুল কেন লোক দিচ্ছে না? কেন অরূপের দিকে? অরূপ কে? উনি একটা মানে কোড়ে আঙুল হেলালে এই অরূপ কোন মহাশূন্যে বিলীন হয়ে যেতেন তার কোনো ঠিক আছে নাকি? তা আসল জায়গাটা হচ্ছে এই ব্যবস্থাটা তারা এমনভাবেই তৈরি করেছিলেন যে যেখান থেকে প্রতি মুহূর্তে এই দুর্বৃত্তায়নটা ঘটবেই, সেইটা আমার কাছে খুব জরুরি। এবার দেখুন, যারা এই মোরসের পাট্টাটা গেঁড়েছিলেন তারা গ্রেপ্তার হননি, কিন্তু তারা রয়ে গেছেন। এবং তারা তো এত সহজে তাদের এই যে বড় নেক্সাস বলছেন আপনি, এটার থেকে তো তারা বন্ধ করে দেবে না, চুপচাপ কিছুদিন চেপে বসে থাকবে। আসল ঘটনাটা হলো যে এই ব্যবস্থাটা যেন ফিরে না আসে। এই অরূপ স্বরূপের জায়গায় আবার একজন কেউ এসে বসলেন, তিনি তার হুকুম মতন ব্যবস্থা চালু করেন। আমি একটু সন্ত্রস্ত এই কারণের জন্য যে একদিকে যখন আমি আমার অনেক দিনের বন্ধু রূপা বা রুদ্র, মানে আমি মনে প্রাণে চাইছি, পশ্চিমবঙ্গের জন্য চাইছি, তার কারণ আমি রূপাকে দেখেছি, রূপাকে কাজ করতে দেখেছি আমাদের ফোরামের সেক্রেটারি হিসেবে। সেই যা সব কাজ করেছে, অসাধারণ সব কাজ কিছু করেছে। আমি মনে প্রাণে চাইছি সংস্কৃতি দপ্তরটা যেন তার কাছে যায়, এবং তার প্রতিমন্ত্রী যদি রুদ্রনীল ঘোষ হয় আরও ভালো। কারণ তারা যিনি জানেন, আজকে যদি হঠাৎ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তুলে নিয়ে গিয়ে যদি মন্ত্রী করা হয়, তাহলে কোনো ঘটনা ঘটার আগেই উনি বুঝতে পারবেন যে এই ঘটনাটা ঘটতে চলেছে। ঠিক যেমনভাবে আগেকার সময়, মানে দীর্ঘদিন ধরে, মানে 1-2 দিন, আমি তথাকথিত বাম জামানা বলছি না, দীর্ঘদিন ধরে যেমন হাসপাতালে যিনি কাজ করতে এসেছিলেন, একজন পিজিটি হয়ে শুরু করেছিলেন, তিনি যখন সর্বোচ্চ স্তরে গেলেন তখন তিনি অ্যাডমিনিস্ট্রেটর হলেন। ফলত তিনি অনেক আগে থেকে বুঝতে পারবেন যে অক্সিজেন কোথায় কম হচ্ছে, বেডের কী অসুবিধা আছে, কোন সেলাইয়ের সুতো কম পড়তে পারে, মানে কোন ওয়ার্ড বয় ঠিক মতন কাজ করছে না, কোথায় নার্স বেশি লাগবে, এটা যেমন বুঝতে পারেন, তেমনি রূপা তেমনি যেমন অনেক আগে থেকেই বুঝতে আরম্ভ করবেন যে এইখানে গণ্ডগোল হতে পারে বা এইখানে গণ্ডগোল হচ্ছে। তো এটা একটা ব্যবস্থা, এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থা আগে থেকেই ধরতে পারে এবং সুশাসন দিতে পারে। স্বশাসন তো পাবো না, সে বুঝে গেছি, কিন্তু সুশাসনটা অন্তত দিতে পারে, একটু স্বস্তি দিতে পারে।
যে একজন ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার এলেন, তিনি তার সাধ্য মতন কতজন লাগবে, টেকনিশিয়ান লাগবে, কতজন অভিনেতা লাগবে, গাড়ি আদৌ তার লাগবে কি লাগবে না, 3টে করে বা 2টো করে গাড়ি নিতেই হবে, 40 জনকে নিতেই হবে, এই যে একটা বাধা ধরা ব্যাপার ছিল, সেইটাতে আমি একটু আশঙ্কিত বলছি এই কারণে নতুন সরকারের ক্ষেত্রে আমি একটা শব্দ শুনেছি। সেই শব্দটা হচ্ছে যে সবাই সব রকমের ভাবনা ভাবতে পারে, কিন্তু দেশদ্রোহিতাকে আমরা মেনে নেব না। এবং তার মাপকাঠিটা কী? একটা মাপকাঠি থাকতে হবে তো। আমাকে তো কেউ বলে দেবে এইটা বলে দেশদ্রোহিতা, তখন আমি আর স্বস্তিতে থাকবো, আচ্ছা বাবা আমি ওই কাজগুলো করবো না, ওই কথাগুলো আমি বলবো না, ওই বিষয়গুলোতে বলবো না। তা তো হতে পারে না, গণতন্ত্রে তো তা তো সম্ভব নয়। একটা ব্যবস্থার ফল হচ্ছে এই অরূপ স্বরূপ বা তাদের সেনাতরা, ব্যবস্থার ফল। ব্যবস্থাটাকে ঠিক করতে হবে, এইটুকুই দাবি। যে ব্যবস্থাটা যদি ঠিক হয়, যদি চ্যানেলরা তাদের নিজেদের খুশি মতন কাজ করতে পারেন, চ্যানেলরা এবং নতুন ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার্সরা, এখন প্রযুক্তিগত ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, এখন আর ওই ভারী ভারী ক্যামেরার অনেক সময় দরকার পড়ে না, অত আলোর দরকার পড়ে না বহু সময়। কিন্তু আমি যদি বাধ্য হই 17 জন 18 জন 20 জনকে আমাকে নিতেই হবে, অথচ আমার বাজেটটা তা নয়, এইটা বুঝতে পারবে একমাত্র যারা এর মধ্যে রয়েছে। আমি জানি না থিয়েটারে বা নাটকে কে দায়িত্বে আসবেন, কারা দায়িত্বে আসবেন আমি জানি না। আমি তো অলরেডি শুনতে পেলাম আমি নাকি নাট্য মাফিয়া ইত্যাদি ইত্যাদি। যে আমি 34 বছরে কোনো কমিটির মধ্যে ছিলাম না, আর এদের তো দূরস্থান, সেখানে কি করে যে আমি নাট্য মাফিয়া হলাম? যাকে এরা খুবই অকিঞ্চিতকর মানুষ যারা বলছেন এসব কথাবার্তা, যারা সিরিয়াস মানুষ এখনও বলেননি বলে আমি অতটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। বাংলা একাডেমিতে কে শিশু একাডেমিতে কে বসবে? আমাদের যে মানে কি বলে পেইন্টিং একাডেমি আছে, যা মানে সংস্কৃতির একটা বিস্তৃতি আছে, তো সেই বিস্তৃতিতে যারা বুঝবেন তারা এসে বসবেন, এরমটা আশা করাটা খুবই একটা দুরাশার ব্যাপার। মানে আমরা তো অন্তত তা দেখিনি। আমি আমার এই 64 বছরের জীবদ্দশায় দেখিনি যে যিনি বিষয়টা জানেন তিনি এসে বসলেন। কচিত কদাচিৎ দেখেছি যে হ্যাঁ সূর্যকান্ত মিশ্র একজন ডাক্তার, তিনি স্বাস্থ্যমন্ত্রী হলেন, ব্যাপারটা বুঝলাম। বা ধরে নিন কোনো একজন ডাক্তার তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, বোঝায়। এই ডক্টর শারদ দত্ত আছেন ওদের কাছে, আরও একজন আছেন, এনারা দীর্ঘদিনের পুরনো ডাক্তার, এরা তো জানেন যে স্বাস্থ্যের জন্য কী কী দরকার আছে। ও বুঝলাম, তাহলে সেটা তো হলে হয়। অমিত মৈত্র ছিলেন ওদের, তিনি দীর্ঘদিন ফিকির সভাপতি ছিলেন, তিনি জানেন যে ইন্ডাস্ট্রি কী করে রান করতে হবে, কীভাবে করতে হবে। যাকে তো ওনার দুর্ভাগ্য যে উনি ভুল লোকের সঙ্গে সঙ্গ করেছেন এবং তার ফল হয়তো আজকে তাকে ভুগতে হচ্ছে। তো ফলত আমি মনে করি ব্যবস্থা পাল্টানোটা খুব দরকার। একেবারে সব শুদ্ধ ঝাড়ে বংশে উৎখাত হবে আমি মনে করি না, কারণ এরাই রয়ে যাবে, এরাই রং পাল্টাবে, এরপর এরা নতুন ফিকির খুঁজবে কি করে এই ব্যাপারটাকে, এই ব্যবসাটাকে কী করে চালিয়ে যাওয়া যায়। এই যে 1 মাস নতুন সরকার হয়েছে, সেখানে 1 মাস অতিক্রান্ত হতে চলেছে, তার মধ্যেই তৃণমূলের সম্পূর্ণভাবে ভেঙে যাওয়া, বলা যায় যে একেবারে হারিয়ে যাওয়া, সেখান থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিদের হাত ধরে এই তৃণমূলের ভাঙন, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একসময় বাম দলটিও করতেন, সেক্ষেত্রে তারপরে তিনি এই যে দল বদল, এবং এই যে তারপরেও আবার তৃণমূল থেকে দল বদল, এই যে দল বদলের রাজনীতি এবং তৃণমূলের তার পাশাপাশি এইভাবে ধ্বংস হয়ে যাওয়া সম্পূর্ণভাবে কীভাবে দেখছেন? দেখুন, তৃণমূল ধ্বংস হবে, তৃণমূল তো কোনো রাজনৈতিক দল নয়। 2016-17 থেকে বলে আসছি যে এটা একটা কংগ্লোমারেশন অফ থাগস, থিভস, রেপিস্টস, এর কংগ্লোমারেশন। এদের একটা যূথবদ্ধ, সমাজবিরোধীদের যূথবদ্ধ একটা ঘটনা। এটা কোনো রাজনৈতিক দল তো নয়। মানে সেই দলের মুখপাত্র সে সোচ্চারে সজোরে দাঁড়িয়ে তার নেত্রীকে বলে চোর, আবার তিনি পরবর্তী ক্ষেত্রে এসে মুখপাত্র হন জেল খেটে এসে।
এ তো অভূতপূর্ব, এ তো প্রায় দেখা যায়নি। আর তারপর এখন যিনি বিরোধী দলনেতা হয়েছেন তিনি দুবার দুটো দল থেকে বিতাড়িত, তারপর তিনি দলনেতা হয়েছেন। হোক, অসুবিধা নেই, শিক্ষিত ছেলে। আমার মনে হয় যে ভালোই হলো তাতে, মানে শিক্ষা দীক্ষা আছে বলেই বলছি যে ভালোই হলো তাতে। কিন্তু যাদের সঙ্গে নিয়ে তিনি আছেন, এখন আমি জানি না ও দুদিন বাদে শুভেন্দুর মধ্যে লেনিনকে দেখতে পারবেন কি না, বা স্টালিনকে দেখতে পাবে কি না আমি ঠিক জানি না, তবে হবে হয়তো। কিন্তু তা আমি ওদের নিয়ে চিন্তিত নই এই কারণের জন্য যে এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা হওয়ারই কথা। এবং এটা যে হওয়ার কথা সেটা বহু আগে থেকে সমাজবিজ্ঞানীরা বলেছেন, অর্থনীতিবিদরা বলেছেন, সাহিত্যিকরা বলেছেন। তো সুতরাং এটা নতুন কিছু নয়, এটা তাই হবে এবং আরও টুকরো হবে। এটা মানে যত দিন যাবে তত আরও বেশি টুকরো হবে। এ তো 20 শুনেছিলাম, এখন শুনলাম 8। আবার ওই যে বাকি 12 তারা আবার কোথায় গেল, তারা আবার কিছু একটা করছে কি না জানা নেই তো। এই 58 জন, তারা 58 থাকবেন। এখন এরা সবাই রয়েছেন, এরা যে বিপুল পরিমাণ অনৈতিকভাবে সম্পত্তি তৈরি করেছেন, অর্থোপার্জন করেছেন, এগুলোর থেকে বাঁচার জন্য এসছেন। মানে আমি বলি যে এখন আসলে বিধানসভায় বিজেপি মানে বিধায়ক সংখ্যা আমার মনে হয় 268, আমার মনে হয়। কারণ আমরা মহারাষ্ট্রের দিকে তাকিয়ে দেখি, তাহলে আমার মনে হয় আসলে বিজেপি 268 জন, মানে আর কিছু হলেই তো 94 হয়ে যাবে, দুটো বাদ দিয়ে অবশ্য। আরেকজন মহাপুরুষ তিনি তো আবার বলেছেন যে মমতা ব্যানার্জি যদি চান তাহলে রেজিনগরের থেকে তাকে নাকি আবার দাঁড় করিয়ে দেবেন। এরকম মহাপুরুষরা আছেন, তারা থাকবেন এবং তারা বলবেন। বিরোধী দল হিসেবে বামেদের উত্থান, সেটাকে কিভাবে দেখছেন? তার সঙ্গে আরও একটা ইস্যু থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে হকার উচ্ছেদ। এরকম একটি ঘটনা, এবং তার সঙ্গে একেবারে যারা একদম সম্মুখে এসে লড়াই করছেন তারা কিন্তু বামেরা। এই যে পরিস্থিতি এবং বিধানসভায় বামেদের আবার ফেরা, কতটা আশাবাদী? আমি আশাবাদী, আপনি যদি আমাকে নম্বর অনুযায়ী বলেন তাহলে আমি আশাবাদী হচ্ছে 40 নম্বর অবধি। কারণ আমার একটা সমস্যা হলো যে আমি শৈশবে বামেদের দেখে ফেলেছি, তারপর যৌবনে দেখেছি, কৈশোরে দেখেছি, এখন এই প্রৌঢ়ত্বের মুখে দাঁড়িয়ে দেখছি। যতদিন না গ্রামাঞ্চলে, যতদিন না বামেদের নিজস্ব নেতৃত্ব তৈরি হবে, নিজস্ব সংগঠন তৈরি হবে, শহরের এই অসাধারণ লড়াকু যে সমস্ত ছেলে মেয়ে এখন এসছে, এই অবেলায় কত 1,57,000-এর মতো ছেলে মেয়ে তারা বলছে আমরা সর্বক্ষণের কর্মী হতে চাই। সিপিএমের পক্ষে সম্ভব নয় সেটা দেওয়া। সিপিএম ছাড়াও বিহারে প্রমাণ করেছেন সিপিআইএমএলরা, তারা একেবারে নিম্নবর্গের মানুষের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন, তারা প্রবল পরিমাণে সেখানে বিরোধিতা করছেন, ঝাড়খণ্ডে করছেন। সম্মিলিত শক্তি যদি হয়, এখন কিন্তু মুখোমুখি এসে দাঁড়াবার দরকার, মানে মুখোমুখি হয়েছে। কিন্তু বিজেপিকে যে করেই হোক তৃণমূল নামক একটা গাজর সামনে ঝুলিয়ে রাখতেই হবে। কারণ এই মুখোমুখি বাম আর মুখোমুখি বিজেপি, এটা ওদের জন্য অনেক সমস্যার জায়গা। আবার একই সঙ্গে বামেদের বলবো যে সুনীল বানসালের কাছ থেকে কিছু শিক্ষা নিতে। বিজেপির যে সমস্ত সাংগঠনিক ক্ষমতা আছে, এখনই তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার সময়। যে তারা যদিও তাদেরই একটি দল, তাদেরই পাঠানো তৈরি করা, বারবার করে বলেছেন, একটি দল তাদের এখানে বিস্তৃতির জায়গা দিয়েছিল, কিন্তু এই যে বুথ স্তরে কী করে তৈরি করতে হবে তাদের কর্মী, সেটা তো এই সুনীল বানসাল নামক ভদ্রলোক 2 বছর ধরে করে দেখালেন। এই 64,000-এর বেশি বুথে উনি 4 জন করে লোক, হ্যাঁ
ওদের টাকা আছে, অর্বুদ অর্বুদ টাকা আছে সত্যি, কিন্তু বামেদের মতাদর্শের জন্য যে জায়গাটা পড়ে রয়েছে সেই অবস্থায় কিন্তু মানুষ পড়ে রয়েছে। যে মতাদর্শের জন্য ওরা লড়াই করছেন সেই মতাদর্শের মানে কি বলবো, মানে বৃহত্তর জনসমাজ সেইখানে পড়ে রয়েছে। আমার একটা প্রশ্ন তো ছিল যে আপনারা 43% ভোট পান, উল্টো দিকে 51% ভোট পায়, 54% ভোট পায়, তার মধ্যে 44% ভোট হচ্ছে আসলে আপনাদের ভোট। তারা কেন আপনাদের পতাকার তলায় এসে দাঁড়ায় না? কেন এই অসংগঠিত এরাই তো আপনাদের মতাদর্শের তথাকথিতভাবে ভিত্তি, তো তারা এসে দাঁড়ায় না কেন? এই প্রশ্ন বামেদের আমার মনে হয় নিজেরা খুঁজছেন। কারণ অপ্রাসঙ্গিক করে দেওয়ার কথা 47 সাল থেকেই বলছে, কিন্তু পৃথিবীতে এখনো পর্যন্ত অপ্রাসঙ্গিক করে দিতে পারল না। জোহরান মামদানি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রমাণ করে দিচ্ছেন যে বামেদের অপ্রাসঙ্গিক করা যায় না। এরা স্ফিংস, এরা ঠিক ছাইয়ের মধ্যে থেকে আবার উঠে আসবে। এইবারের লড়াইটা মুখোমুখি লড়াই। ওই একটা গান আছে, আজ মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দল, আর মাঝামাঝি নেই কিছুই। এখন সেই সময়, এখনই সময় বামেদের সর্বস্তরে সংগঠন তৈরি করা। কারণ মানুষ এবারেও তো তাদের এই সব কথা তো বামেরা বলেছে, এই হবে এই হবে এই হবে। আপনারা তাকিয়ে দেখুন, আজ মধ্যপ্রদেশের একটি ছেলে যখন মানে এনডিটিভিকে যখন এনএনটিভি বলছি, চ্যানেল 24কে যখন বলতে পারে, আমার মনে পড়ছে না চ্যানেলটা, যে বলতে পারে যে আমাদের দেখে কি বাংলা শিখলো না কিছু, যে আমরা কি অবস্থায় পড়ে আছি। তো বললো তখন যে अगर बंगाल कंगाल होना चाहता है तो होने दो उसे, पहले समझने दो ये कंगाल होना किसे कहते हैं। তো এইবারই বামেদের সবচাইতে বড় সুযোগ, বলা যায় একটা ঐতিহাসিক মুহূর্ত সুযোগ, মানে ইতিহাস সুযোগ দিয়েছে নিজেদের আবার জড়ো করে মুখোমুখি লড়বার মতন সুযোগ দিয়েছে। নিশ্চয়ই বামেদের নেতৃত্ব তাই নিয়ে ভাববেন বামেদের নেতৃত্ব। যদি না পারেন ইতিহাসের কাছেই জবাবদিহি করতে হবে, পারলেন না কেন। শেষ একটা প্রশ্নে যাব, সংস্কৃতি জগৎ যেটাকে নিয়ে আমরা প্রথমেই কথা বলা শুরু করেছিলাম, আমরা দেখতে পাচ্ছি যারা সেই সময় এই 15 বছরের রাজত্বের সুবিধাভোগী ছিলেন তারা কিন্তু এখন এসে মুখ খুলছেন। তারা বলছেন যে আমরা সেই সময় মুখ খুলতে পারিনি। এই যে বিষয়টা, এইটাকে কিভাবে দেখবেন? দেখুন, আমি বলবো যে দেখুন, আমি কি করে খুলেছিলাম, আমার মতো ওই বাদশা মৈত্র কী করে খুলেছিল, বা আরও অনেক লোক আছে, তারা কি করে খুলেছিলেন? তার কারণ আপনারা ফলাফল নিয়ে ভয়ঙ্কর চিন্তিত ছিলেন। এই রাজত্বে এসে আরও ভয়াবহ ব্যাপার হবে। আমি বাকি দেশের দিকে তাকিয়ে কথাটা বলছি। হয়তো একেবারে সম্পূর্ণ বেঙ্গল মডেল, একটা আলাদা মডেল তৈরি করবে বিজেপি, হয়তো। যেমন উত্তরাখণ্ডে অত্যন্ত ভালো ভালো কাজ করছে বিজেপি, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, হয়তো বেঙ্গল মডেল এখন সম্পূর্ণ অন্যরকম হবে, কিন্তু সেটা জানি না তো। কিন্তু যাকে বলে অহনা, সূর্যোদয়ের মুখে অহনা, সেই অহনায় আমি সে আভাস পাচ্ছি না। ফলত আমি একটু দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু এক্ষুনি একটা সরকার সম্বন্ধে কথা বলার সময় আসেনি, কিন্তু অহনাতেই যে নিদর্শন ওনারা রাখছেন সেটা কিন্তু ওনারা যেমনভাবে বলেছিলেন এবং বাকি দেশে যেমনভাবে চলছে সেভাবেই চলছে। মানুষ যদি মনে করে যে 15 লক্ষ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে প্রধানমন্ত্রীজির বন্ধু, ছবিতে তো তাই দেখা যাচ্ছে বন্ধু, সেটা নিয়ে আমার মাথা ঘামাবার দরকার নেই। আমার মাথা ঘামাবার দরকার আছে
গরু কাটাটা বন্ধ হবে কিনা ভাবুন। ভাবতে ভাবতে একটা সময় তাকিয়ে দেখুন যে দরজায় কড়া নাড়ছে। কেউ পার পাবে না, কেউ পার পাবে না। দরজায় এসে, আপনার দরজায় এসে কড়া নাড়বেই। আপনি যদি মনে করে থাকেন যে আপনি নিরপেক্ষ হয়ে দাঁড়িয়ে থাকবেন, বাজার ব্যবস্থা, পুঁজি নিরপেক্ষতা পছন্দ করে না, দাসত্ব পছন্দ করে। হয় আপনি দাস হন, নয় আপনি সরে যান। এই যে আমি জানি না যে গরুর মালিক যে যারা 15 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে গরু কিনেছিলেন, বেশিরভাগই হিন্দু। আপনি ভেবে দেখুন না, 2014-তে যদি মুসলমানরা যদি ঠিক করতো এবারের মতো করে যে আমরা কুরবানিতে গরু কাটবো না, বিজেপি এই অবধি আসতে পারতো? আসতেই পারতো না, কারণ আর কিছু নেই হাতে, কিচ্ছু নেই হাতে। আর ওই পড়ে রয়েছে হচ্ছে সন্ত্রাসবাদী ইত্যাদি ইত্যাদি। তা এমনিতেই গুগল খুললেই দেখা যায় যে মানে মানে ঠিক ভোটেরই সন্ত্রাস, এবং কারা কারা কোথায় কোথায় সন্ত্রাস গুগল খুললেই দেখা যায়। কিন্তু এই সিদ্ধান্তটা যদি 14-তে নিয়ে ফেলতেন মুসলমানরা যে কাটাই হবে না, এবং এই যে বিশাল অঙ্কের টাকা পান মোষ এবং গরু এবং অন্যান্য মাংস বিক্রি করে তথাকথিত, তারা সবাই খুবই ধ্বজাধারী হিন্দু। এই যে এরা এসে এখন লাভ জিহাদ ফাবজিহাদ বলছে, এতে লম্বা লিস্ট তো আছে। তো এদের বড় বড় নেতার হয় ভাগ্নি, নয় মেয়ে, নয় ছেলে মুসলমানকে বিয়ে করেছে। এই যে কৌস্তব বাগচি শুনেছি, আমি জানি না, তারই এক আত্মীয় সঙ্গে মুসলমানের বিয়ে হয়েছে। সেটাই তো স্বাভাবিক, সেটাই তো সহজ। দুটো মানুষকে পছন্দ করেছে, তারা জীবনটা কাটাবে ঠিক করেছে। মাঝখানে আমারই এমন বন্ধুবান্ধব আছে যাদের ওই তথাকথিত আরবি হচ্ছে তার সারনেম, সে বাড়িতে লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজো হয়, আবার সেই ছেলেটি বা সেই মেয়েটি ঈদে সারা পাড়া জুড়ে মাংস বিলি করে বেড়ায়। মানে এটা সহজ, এই দেশটায় খুব সহজ স্বাভাবিক। একটা সময় ছিল, সবাই জানে, যে গড়িয়া থেকে ঠাকুর কাঁধে নিয়ে মুসলমান ছেলেরা যেত বারুইপুর রাজবাড়ির মাঠে নাবাতে, একটা পার্টিকুলার টাইমে গিয়ে নাবাতে। সেই সময় যখন আজান চলতো তখন পুরোহিতরা এসে সেই ঠাকুরকে ঘরে তুলতেন। এই দেশে দাঙ্গা লাগানো সম্ভব। মঈনুদ্দিন চিশতির দরগাটা তুলে দিন, দরকার নেই মঈনুদ্দিনকে। আপনি তো শবরীমালায় যেতেই পারবেন না তার আগে তার সেনাপতিকে না তুষ্ট করে ধার্মিকভাবে। সেনাপতিটি তো একজন তথাকথিতভাবে মুসলমান। শবরীমালার মায়ের কাছে গিয়ে আপনি তাকে কিভাবে পুজো দেবেন? তার সেনাপতিকে শবরীমালা সেটা পছন্দ করেন না, সেই সেনাপতি তো মুসলমান। এ দেশে এগুলো সম্ভব না, অসম্ভব। আপনি প্রতিটা কথায় একটা করে হয় আরবি বলেন, নয় পর্তুগিজ বলেন, নয় অমুক, আপনার সারা সমস্তটার মধ্যে, এমনকি সংস্কৃত শব্দটার মধ্যে পর্যন্ত, মানে আপনি যদি এখন আমাদের দেশের একটা বড় সুবিধা ঠিক সেই কারণগুলোর জন্য স্কুলগুলোকে আগে বন্ধ করছে। আজকে উত্তরপ্রদেশে 22,000 না 24,000 স্কুল বন্ধ হয়ে রয়েছে, আমাদের এখানে 8,200 না 400 বন্ধ হয়ে রয়েছে। এই কারণটাই এটা। আপনি 2001, মানে আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, 2009, 8, 9 পর্যন্ত ভোটগুলোতে আপনি তাকিয়ে দেখুন বক্তৃতার ভাষ্য কী হচ্ছে, অর্থনৈতিক অব্যবস্থা, এবং সে অর্থনৈতিক অব্যবস্থার ডেটাগুলো কি সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আপনি কখনো ব্যক্তিগত আক্রমণ শুনেছেন? না, আপনার এত অল্প বয়স সত্ত্বেও আমি আপনাকে বলছি, আমরা অন্তত শুনিনি ব্যক্তিগত আক্রমণ। সেখানে না কংগ্রেসি কোনো ব্যক্তিগত আক্রমণ করছেন,
না তথাকথিত বামেরা আক্রমণ করে, না নকশালরা আক্রমণ করছেন। ব্যক্তিগত আক্রমণের কথা আমি প্রসঙ্গ তুলছি, অসৌজন্যতার প্রসঙ্গ তুলছি। সেখানে রাজনৈতিক তরজা হতো, তার যে ভাষ্যটা ছিল যেটা খুব রিচ ছিল। পশ্চিমবঙ্গে রাজনৈতিক মানে লড়াইয়ের ভাষ্য সেটা খুব রিচ ছিল, সমৃদ্ধশালী ছিল একটা সময় যখন। কিন্তু দেখুন, যে অটল বিহারী বাজপেয়ী দাঁড়িয়ে চিৎকার করে বলেন, অল্প স্বল্প করে না, চিৎকার করে প্রধানমন্ত্রী হিসেবে, যে এ দেশ বরাবরের জন্য সেকুলার ছিল, থাকবে এবং ভবিষ্যতেও হবে, এই অটল বিহারী বাজপেয়ী। সেই দেশের যদি কোনো নেতা বলতে থাকে যে সেই সংবিধান মানি না, তখন তো একটু বিপজ্জনক অবস্থা তৈরি হয় বই।